বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এইচ.ই. ব্রেন্টটির নেতৃত্বে ১৪ সদস্যের উচ্চ পর্যায়ের আমেরিকান প্রতিনিধি দল রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজারে পৌঁছেছেন। এই মুহূর্তে তারা উখিয়ার পথে রয়েছেন। প্রতিনিধি দলে ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গরও রয়েছেন। শুক্রবার সকালে ঢাকা থেকে বিমানে করে কক্সবাজার পৌঁছায় প্রতিনিধি দলটি। বিমানবন্দর থেকে রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হন তারা। প্রতিনিধি দলটি উখিয়ার ক্যাম্প ৪, ক্যাম্প এক্সটেনশন, ক্যাম্প ৮W এবং ক্যাম্প ৬ পরিদর্শন করবেন। এসব ক্যাম্পে দলের সদস্যরা রোহিঙ্গাদের জীবনযাত্রা, মানবিক সহায়তা কার্যক্রম এবং ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনা সরেজমিনে দেখবেন। ক্যাম্প পরিদর্শন শেষে বিকেল ৫:৩০টায় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের সাথে প্রতিনিধি দলের মতবিনিময় হওয়ার কথা রয়েছে। চাঁদাবাজি ও দুর্নীতির কারণে দেশ পরিচালনার নৈতিক অধিকার হারিয়েছে সরকার। একই সাথে গণভোটের রায় নিয়েও টালবাহানার অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে পরিবহন শ্রমিক ফেডারেশনের ত্রিবার্ষিক সম্মেলনে গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি। বিস্তারিত শাহেদুজ্জামান সাকিবের প্রতিবেদনে। পরিবহন খাতের নানা সংকটের কথা উঠে আসে শ্রমিক ফেডারেশনের ত্রিবার্ষিক সম্মেলনে। এই খাতে চাঁদাবাজি বন্ধে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান শ্রমিক নেতারা। সম্মেলনে প্রধান অতিথির ভাষণে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেন, সরকারের একজন মন্ত্রীর বক্তব্য অনুযায়ী দেশ এখনো ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি মুক্ত হয়নি, যার কারণে দেশ পরিচালনার নৈতিক অধিকার হারিয়েছে বিএনপি সরকার। চাঁদাবাজদের হাতে যেখানে সেখানে পরিবহন শ্রমিকরা তারা নাজেহাল হচ্ছেন। চাঁদা দিতে অস্বীকার করলেই তাদের উপর বিপদ নেমে আসছে। তাদের দলীয় একজন সিনিয়র নেতা কালকে বলেছেন যে আমরা হতাশ, 5 মাসের এই সরকারের সময় দুর্নীতি বন্ধ করা যায়নি, বরঞ্চ দুর্নীতি বৃদ্ধি পেয়েছে। তিনি বলেছেন, এটা আমার কথা না। তার বাসায় সবাই দুর্নীতিতে লিপ্ত, একজন ছাড়া তিনি তারেক রহমান সাহেব। ব্যর্থতার দায় যখন স্বীকার করলেন, তখন কি এই সরকারের আর ক্ষমতায় থাকার কোনো নৈতিকতা থাকে? নৈতিক দিক থেকে সরকার তার অধিকার হারিয়েছে দেশকে পরিচালনা। এদিকে গণভোটের রায় নিয়ে সরকারের প্রতি টালবাহানার অভিযোগ করেন তিনি। একই সাথে দাবি আদায় না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবার হুঁশিয়ারি দেন বিরোধী দলীয় নেতা। দানাই বানাই করা হচ্ছে গণভোটের রায় নিয়ে, আমাদের স্পষ্ট কথা এই রায় মানতে হবে। 70 বার জনগণ রায় দিয়েছে। যদি গণতন্ত্রে বিশ্বাস করেন এবং নিজেদেরকে গণতন্ত্রের দল এবং সরকার মনে করেন, তাহলে 70 বার মানুষের রায় অবশ্যই মানতে হবে। এই রায় অস্বীকার করার মানে হচ্ছে জনগণকে অপমান করা। জামায়াত কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত না করার প্রত্যয় জানান জামায়াত আমির। এই বাংলাদেশের জনগণের হাতে হাতে তাদের অধিকার তুলে দিতে চায়। শাহেদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা। আইন সংস্কার কমিশনের প্রস্তাবগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। শুক্রবার ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময় আইন সংস্কার কমিশন ১৩৩টি অধ্যাদেশ জারি করে, যার প্রায় সবগুলোই গ্রহণ করা হয়। একই অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, দেশের পর্যটন খাত দেশি ও বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে মহাপরিকল্পনা নেওয়া হয়েছে। সেই পরিকল্পনা বাস্তবায়ন হলে দেশের পর্যটন খাত অনেক এগিয়ে যাবে। আইন সংস্কার কমিশনের প্রস্তাবনার আলোকেই ১৩৩টা অর্ডিন্যান্স অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা হয় এবং সেই অর্ডিন্যান্সগুলোর মধ্য থেকে প্রায় সবগুলোই আমরা কিন্তু সেই সংস্কারগুলো গ্রহণ করেছি। বাকি যেগুলো আছে আমরা সংবিধান সংশোধন কমিটি গঠন করেছি, বিশেষ কমিটি। সেই কমিটি জুলাই সনদের আলোকে আমরা সংস্কারগুলো এগিয়ে নেব। আমরা মাস্টার প্ল্যান করছি পর্যটন খাতকে কিভাবে আকৃষ্ট করা যায় জনগণের কাছে এবং বিদেশি পর্যটকদের কাছে, সেই ব্যাপারে আমরা একটা মহাপরিকল্পনা হাতে নিয়েছি। আমরা আশা করি যে এই পরিকল্পনা বাস্তবায়িত হলে আমাদের দেশে পর্যটনের অনেক ভিড় হবে। এবার হবিগঞ্জে এনসিপির সার্জিস আলম ও নাসিরউদ্দিন পাটোয়ারি সহ 10 নেতার বিরুদ্ধে মামলা দায়ের করেছে ছাত্রদল। মডেল থানার উপপরিদর্শক ধ্রুবেশ চক্রবর্তী জানান,
বৃহস্পতিবার রাত 10টার দিকে মামলাটি দায়ের করেন জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রুকন। মামলায় অজ্ঞাত পরিচয়ে আরও 40 থেকে 50 জনকেও আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে হত্যা চেষ্টা, মারধর, ভাঙচুর ও ছিনতাইয়ের অভিযোগ আনা হয়েছে। অভিযোগে আরও বলা হয়, এনসিপির হামলায় জেলা ছাত্রদল নেতা মাহফুজ চৌধুরী ও মোজাক্কির হোসেন ইমন সহ কয়েকজন আহত হন। তাদের লোহার রড, রামদা ও ইটের টুকরো দিয়ে আঘাত করা হয়। ভারত থেকে বাংলাদেশের পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো রাজনৈতিক কার্যক্রম চালানোর অনুমতি নেই, এমন তথ্য জানিয়েছে নয়াদিল্লি। একই সাথে শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের অনুরোধও আইন অনুযায়ী পর্যালোচনার মধ্যে রয়েছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সংসদীয় কমিটিকে জানায়, ঢাকা থেকে পাঠানো শেখ হাসিনার প্রত্যর্পণ সংক্রান্ত অনুরোধ ভারতের প্রচলিত আইন ও নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরীক্ষা নিরীক্ষা করছে। সম্প্রতি শেখ হাসিনা বলেছেন তিনি চলতি বছরের শেষ নাগাদ দেশে ফিরতে পারেন। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের আইনমন্ত্রী এম আসাদুজ্জামান বলেন, ভারত থেকে দেশে ফিরলে শেখ হাসিনাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হতে পারে। শিল্প প্রতিষ্ঠানে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের দাবিতে আশুলিয়ায় মানববন্ধন করেছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটি। এদিকে তিতাসের আওতাধীন বিভিন্ন জেলায় রান্নার চুলা না জ্বলায় ক্ষোভ জানিয়েছেন গ্রাহকরা। গ্যাসের অভাবে বিদ্যুৎ উৎপাদন কমায় বেড়েছে লোডশেডিংয়ের ভোগান্তিও। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। টানা 10 দিন ধরে নেত্রকোনায় তিতাস গ্যাসের সরবরাহ পুরোপুরি বন্ধ। এতে জেলার 5,500-এর বেশি আবাসিক গ্রাহকের বাসাবাড়িতে রান্নার চুলা জ্বলছে না। গ্যাস সংকটে সবচেয়ে বড় প্রভাব পড়েছে জেলার পরিবহন খাতে। হাজার হাজার শ্রমিক, এতগুলো 5,000-এর মধ্যে মনে করেন 1,000 গাড়িও চলে না। এক প্রকার বাড়িতে বসা, না করতে পারছে কোনো কর্ম, না করতে পারতেছে গাড়ি চালাবো। শুক্রবার সকালে আশুলিয়ার বাইপাইল মোড়ে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা ও পোশাক শ্রমিকরা নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের দাবিতে মানববন্ধন করে। বক্তারা বলেন, তৈরি পোশাক সহ শিল্প খাত বড় সংকটে পড়েছে। এতে শ্রমিকদের কর্মসংস্থানও ঝুঁকির মুখে পড়েছে। উৎপাদন কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ার কারণে শ্রমিকের যে জীবনযাত্রা ব্যাহত ঘটতেছে এবং তাদের কর্মসংস্থান নিয়ে তাদের অনিশ্চয়তা ভুগতেছে। গ্যাস থাকে না, ঠিক মতো কারেন্ট থাকে না, এটা যদি সমস্যা দেয়, শিপমেন্ট যদি না যেতে পারে, তাহলে আমাদের বেতনের সমস্যা হবে না? অবশ্যই হবে। সাভারে গ্যাস সংকটে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন আবাসিকের গ্রাহকরা। সাভারের আমিনবাজার, হেমায়েতপুর সহ পৌরসভার অধিকাংশ এলাকায় গ্যাস নেই। এতে ক্ষুব্ধ এলাকাবাসী। একই অবস্থা সিএনজি স্টেশনগুলোর। অধিকাংশ স্টেশনে গ্যাসের চাপ নেই। এতে বিপাকে পড়েছেন চালক ও যাত্রীরা। পাশাপাশি শিল্প কারখানার উৎপাদনও কমে গেছে। ধামরায়ে বাসাবাড়ি, সিএনজি স্টেশন ও শিল্প কারখানায় তীব্র গ্যাস সংকট চলছে। গ্যাসের আবাসিক গ্রাহকরা বলছে, মাসের পর মাস গ্যাস সরবরাহ না পেলেও চুলা প্রতি বিল দিতে হচ্ছে। হাসিবা আলী বর্ণা, ৭১। এদিকে ভূগর্ভস্থ প্রাকৃতিক গ্যাস দিন দিন কমে যাওয়ার সময়ে নোয়াখালীতে আরও একটি নতুন গ্যাস কূপ খনন কাজ শুরু করেছে বাপেক্স। এই কূপ থেকে প্রতিদিন 5 থেকে 7 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের সম্ভাবনা রয়েছে। এলাকাবাসী জানান, নতুন কূপ থেকে সরকারিভাবে গ্যাস নেয়ার পাশাপাশি জেলায় বিভিন্ন বাসাবাড়িতে গ্যাস সংযোগ দেওয়ার দাবি তুলেছেন তারা। মিজানুর রহমানের তথ্য ও জয় ভূঁইয়ার ছবিতে প্রতিবেদন। নোয়াখালীর নবীপুর ইউনিয়নে বড় চাঁড়িগাঁও গ্রামে সুন্দরপুর 4 নামের একটি গ্যাস কূপের খনন কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয় গত 28 জুলাই। প্রাথমিক মূল্যায়নে এই কূপ থেকে প্রতিদিন 5 থেকে 7 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের সম্ভাবনার কথা বলছেন বাপেক্সের কর্মকর্তারা। তারা আরও জানান, কূপটির গভীরতা প্রায় 1,600 মিটার। এর মধ্যে প্রায় 1,361 মিটার গভীরে সম্ভাব্য গ্যাসের স্তর রয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগামী 2.5 মাসের মধ্যে কূপটি খননের চূড়ান্ত ফলাফল জানা যাবে। 1550 আসছে, তো ওইটাই হয়, এর থেকে 1600-র মধ্যে আর কি, ওই একই। আর এমনি সময় লাগতে পারে কয়দিন? 2 মাস? জি, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। এদিকে এই কূপ থেকে গ্যাস পাওয়ার সম্ভাবনায় খুশি এলাকার মানুষ। তারা বলছেন, জাতীয় গ্রিডে গ্যাস দেওয়ার পাশাপাশি এলাকার মানুষের কল্যাণেও ব্যবহার করা উচিত। আমাদের দাবি থাকবে যে এই এলাকার গ্যাস যেন এলাকার আশপাশে এবং বিশেষ করে শিল্প কারখানা এবং সেনবাগে যেন মানুষ পায়, এটা আমার জোর দাবি থাকবে। সেনবাগের 9 নং নবীপুরে পাইছে এটা, তো আগে ব্যায়ামগঞ্জে পাইছে, কবিরহাট পাইছে, বসুরহাট পাইছে, ওগুলাতে পাইছে, ওগুলাতে দিছে, দেয় নাই। তো এখন আমরাও পাই নাই। এখন আমাদের সবারই নৈতিকতা একটা দায়িত্ব আর কি, এটা যে আগে আমাদেরকে গ্যাসটা দেওয়ার। জায়গা সম্পদ
ক্ষয় হওয়ার পরও আমরা এলাকার দাবি আমাদের গ্যাস যেন আমরা এলাকাবাসী পাই, এই আমাদের সরকারের কাছে আমাদের জোর দাবি। সারা দেশে শহর অঞ্চলগুলো এবং যেন পাশাপাশি আমাদের গ্রামে প্রত্যেকটা বাড়িতে অঞ্চলে যেন গ্যাসের ব্যবস্থা করা হয়, সেটার দাবি আমরা সরকারের জোর দাবি জানাচ্ছি। নোয়াখালীতে এর আগে সুন্দরপুর ও বেগমগঞ্জ গ্যাসকূপ থেকে উত্তোলিত গ্যাস জাতীয় গ্রিড ও স্থানীয় লাইনে সরবরাহ করা হচ্ছে। মনিরা কাজরি, ৭১। ভূমি অফিসে হয়রানি, থানায় জিডিতে গড়িমসি, হাসপাতালে চিকিৎসক নেই কিংবা পাসপোর্ট অফিসে দালালের দৌরাত্ম্য। কোথায় জানাবেন এসব অভিযোগ? যে অভিযোগে মিলবে সমাধান। সরকারের অভিযোগ প্রতিকার ব্যবস্থা বা GRS দিচ্ছে এসব নাগরিক সমাধান। পরিচয় গোপন রেখে ওয়েবসাইটে কিংবা 333 হেল্পলাইনে আপনি জানাতে পারেন আপনার অভিযোগ। কর্তৃপক্ষ বলছে অভিযোগে শুধু সমাধানই মিলছে না, প্রতিষ্ঠানগুলোও সেবা দানে হচ্ছে সতর্ক। আরো জানাচ্ছেন শাহনাজ শারমিন। গিয়েছিলাম আমার চাচার জন্য, তিনি গুরুতরভাবে অসুস্থ ছিলেন। হাসপাতালে সেবা না পেয়ে যখন অসুস্থ চাচাকে নিয়ে হিমশিম খাচ্ছিলেন দিনাজপুরের তাসফিন, তখন তিনি দ্বারস্থ হয়েছিলেন 333 হেল্পলাইনের। সরকারি হাসপাতাল বা একটা ডাক্তারের কাছে অবশ্যই কোনো গুরুতর কারণেই গিয়েছি, বাট সম্ভব হয়নি সে সহায়তাটা পাওয়ার। পরবর্তীতে আমি 333 এর মাধ্যমে কল করি। অন্যদিকে পাসপোর্ট অফিসে দালালের দৌরাত্মে নাজেহাল কুমিল্লার জেরিন। অভিযোগে মিলেছিল সমাধানও। দুইজন লোক এসে বলল যে আপনি কি খুব দ্রুত কাজটি করাতে চান, আমাকেও এসে বলল। তো আমি ওনাদের ডাকে সাড়া দিইনি, বুঝতে পেরেছি যে ওরা দালাল। তো আমার আশেপাশে যারা ছিল তারা ওনাদের সাথে যায় এবং যাওয়ার পরে ওনারা কি করে কাজটা খুব দ্রুত করে দেয় ওনাদের, কিন্তু আমরা লাইনে দাঁড়িয়ে আছি। তাসফিন জেরিনের মতো দেশের নানা প্রান্ত থেকে সেবা না পেয়ে নাকাল হওয়া এমন মানুষের অভিযোগে প্রতিদিনই ব্যস্ত থাকছেন কল সেন্টারের কর্মীরা। তারা বলছেন ভূমি অফিস সংক্রান্ত অনেক অভিযোগ আসে, সাব রেজিস্ট্রার অফিস সংক্রান্ত অভিযোগ আসে। অভিযোগ করতে গেছে তো ওনার থেকে ঘুষ দাবি করা হয়, যেমন ডিউটি অফিসার যিনি আছেন ওনার কাছে তো অভিযোগ রাখবে। পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে গেছে এবং তার কাছে নির্ধারিত ফির বাইরে ফি চাওয়া হয়, সেক্ষেত্রে সে ওখানে জানায়। অভিযোগ প্রতিকার ব্যবস্থা বা GRS নামে পোর্টালে নাগরিকরা নিজের পরিচয় গোপন করেও পারেন অভিযোগ করতে, অথবা সরাসরি রয়েছে 333 হেল্পলাইন। পরিসংখ্যান বলছে 2023-এর 1 জানুয়ারি থেকে 2026-এর 30 জুন পর্যন্ত 333 হেল্পলাইনের অভিযোগ জমা পড়েছে 3000-এরও বেশি। কিভাবে কাজ করে 333 হেল্পলাইন? কমপ্লেন করার পর তখন আমরা তাদেরকে GRS এর কমপ্লেন সাবমিটের যে প্রসেসটা সেটা পুরোটা তাদেরকে তখন বলছি। ট্র্যাকিং নাম্বার দিয়ে যখন ট্র্যাক করে তাকে জানাচ্ছি, তখন দেখছি যে অভিযোগ রাখার পর সেগুলো নিয়ে কাজও হচ্ছে। বিষয়টি আরো ব্যাপকভাবে প্রচারের জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন হেল্পলাইন পরিচালনাকারী সংস্থার এই কর্মকর্তা। সরকারের উচিত এই জিনিসটাকে আরেকটু জনপরিসরে আনা, এটা নিয়ে যাতে কথা হয়, এটা নিয়ে যাতে বিভিন্ন জায়গাতে সরকারের বিজ্ঞাপন থেকে ধরে সরকারের যতগুলো মাধ্যম আছে এই সকল মাধ্যমগুলোতে যাতে এই বিষয়টা নিয়ে আলোচনাটা থাকে। সরাসরি দপ্তর নির্ধারিত অভিযোগ নিষ্পত্তিকারী কর্মকর্তার কাছেও লিখিতভাবে অভিযোগ করা সম্ভব। সংশ্লিষ্ট কার্যালয়ে এমন অভিযোগ প্রতিষ্ঠানের দায়িত্বশীলতা বাড়ায় বলছেন প্রকল্প পরিচালক। এটা একটা সহজ পদ্ধতি এবং মানুষের যে সুযোগটা পাওয়ার অধিকার সেটা সংরক্ষিত হয়। তো এতে সচেতনতা বৃদ্ধি পায় যে না, এটা আমি যদি কোনোভাবে ডেভিয়েশন করি তাহলে এটা অন্যান্য দপ্তরে এই কমপ্লেনটা চলে যাবে। তো এতে সেবার মানটা উন্নত হয়। অভিযোগের নিষ্পত্তি সন্তোষজনক না হলে আপিল করারও বিধান রয়েছে। শাহনাজ শারমিন, ৭১, ঢাকা। মানিকগঞ্জের বাজারে কাঁচা মরিচের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। পাইকারি বাজারে প্রতি কেজি মরিচ বিক্রি হচ্ছে 260 থেকে 300 টাকা কেজিতে, আর খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে সর্বোচ্চ 400 টাকায়। টানা বৃষ্টিতে মরিচ ক্ষেত ডুবে যাওয়ায় উৎপাদন কমেছে, এতেই মরিচের দাম বেড়েছে বলছেন কৃষক, আড়তদার ও খুচরা বিক্রেতারা। বিস্তারিত মনিরুল ইসলাম মেহেরের প্রতিবেদনে। মানিকগঞ্জের খুচরা বাজারগুলোতে গেল সপ্তাহে যে কাঁচামরিচের দাম ছিল কেজি প্রতি 160 টাকা, এই সপ্তাহে তা বেড়ে বিক্রি হচ্ছে 400 টাকায়। কাঁচামরিচের এমন বাড়তি দামে বিপাকে পড়েছেন ক্রেতারা। বাধ্য হয়ে চাহিদার তুলনায় অনেকটা কম পরিমাণে মরিচ কিনছেন তারা।
কাঁচামরিচের দাম অনেক বেড়ে গেছে, এই জন্য আমাদের জন্য খুব কষ্ট হইতেছে। সপ্তাহে যে দাম ছিল এখন বেশি দাম হয়েছে। অস্বাভাবিক ঊর্ধ্বমুখী, যেটা আমাদের জন্য খুবই কঠিন ক্রয় করা। খুচরা বিক্রেতারাও বলছেন পাইকারি আড়তে কাঁচামরিচের সরবরাহ কমে যাওয়ায় তাদের বেশি দামে কিনতে হচ্ছে, বিক্রিও করতে হচ্ছে বাড়তি দামে। গত সপ্তাহে একটু কম দাম ছিল, এই সপ্তাহে বেশি দাম, টানা বৃষ্টির কারণে দাম বেশি। আমাকে কিন্তু হচ্ছে ডাবল দিয়ে, এই জন্য আমরা আপনার পার কেজিতে 10 টাকা 15 টাকা করে বেশি কিনতে হচ্ছে। মানিকগঞ্জের কাঁচামরিচের সবচেয়ে বড় পাইকারি আড়ত বসে শিবালয় উপজেলার বরঙ্গাইল বাজারে। স্বাভাবিক সময়ে সেখানে প্রতিদিন গড়ে 100 মণ কাঁচামরিচ বেচা কেনা হয়, কিন্তু এখন অর্ধেক কাঁচামরিচও আসছে না বলছেন আড়তদাররা। 20 টাকা পাওয়া, 80 টাকা পাওয়া গেছে। এখন তো আমরা বেচছি 60 টাকা 70 টাকা, তো আমার কিনা লাগতেছে 400 টাকা কেজি। এখন কাঁচামরিচের বাজার হলো 300-320। হাটের অবস্থা খুব খারাপ, মরিচ নাই। এলাকা হলে মানিকগঞ্জ হচ্ছে বরঙ্গাইল হাট হচ্ছে মরিচের বৃহত্তর এলাকা, কিন্তু মরিচ নাই। এদিকে প্রান্তিক মরিচ চাষিরা বলছেন টানা বৃষ্টিতে পানিতে তলিয়ে থাকায় মরিচ ক্ষেতগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। মৌসুমের অর্ধেক মরিচও তোলা সম্ভব হয়নি। এখন যদি বৃষ্টিতে ক্ষেত আমাদের না মারা যাইতো, তাহলে 3-4 মণ করে মরিচ আমরা প্রতিদিন বিক্রি করতে পারতাম। এইবারে অনেক বৃষ্টি হয়ে গেছে, এই কারণে মরিচ গাছগুলি ওরা বাঁচতে পারে নাই, মারা গেছে। পাইকারি আড়তগুলোতে অন্য জেলা থেকে মরিচ আমদানি না বাড়লে দাম আরও বাড়ার আশঙ্কা করছেন বিক্রেতারা। মনিরুল ইসলাম মিহির, ৭১, মানিকগঞ্জ। আগামী এক সপ্তাহে সমুদ্রে লঘুচাপ হবার সম্ভাবনা নেই, তাই ঘূর্ণিঝড়ের আশঙ্কাও নেই পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর। সেই সাথে আগামী 3 থেকে 4 দিন দেশের আবহাওয়া একই রকম থাকবে। মৌসুমী বায়ুর প্রভাবে রংপুর, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু জেলায় বৃষ্টি বেশি থাকবে, তবে 4 আগস্ট থেকে তিস্তা অববাহিকা অঞ্চলে আরও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস। বর্তমানে দেশের অধিকাংশ অঞ্চলে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। ঢাকায় আগামী কয়েকদিন থেমে থেমে হালকা বৃষ্টিপাত হবে, তাপমাত্রা 30 থেকে 32 ডিগ্রির মধ্যে ওঠানামা করবে, কিন্তু বাতাসে আর্দ্রতা বেশি থাকায় তাপমাত্রা 36 ডিগ্রির মতো অনুভূত হবে। রংপুর, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম এবং বরিশাল এই 5 বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে। আর এছাড়া 4 তারিখ থেকে মূলত দেশের উত্তরাঞ্চলে, বিশেষ করে তিস্তা অববাহিকা অঞ্চলে আপনার রংপুর, ময়মনসিংহ, সিলেট এইসব বিভাগে বৃষ্টিপাত কিছুটা বেড়ে যেতে পারে এবং সেই সময় কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে। সমুদ্রে এই মুহূর্তে আপাতত কোনো সিস্টেম নেই এবং আগামী অন্ততপক্ষে 1 সপ্তাহ উল্লেখযোগ্যভাবে কোনো সিস্টেম তৈরি হওয়ার কোনো পসিবিলিটি নেই। দর্শক, এই মুহূর্তে কারওয়ান বাজার র্যাবের মিডিয়া সেন্টারে ব্রিফ করছেন র্যাব 10-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আসাদুজ্জামান। আমরা সরাসরি যুক্ত হয়ে শুনে নেব তার বক্তব্য। রাত আনুমানিক 10টা 10 ঘটিকা অর্থাৎ 22টা 10 ঘটিকায় গত রাত্রে ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন মধ্যচর দক্ষিণ বালুরচর এলাকায় একটি ইয়াবা প্রস্তুত ও ক্রয় বিক্রয় চক্রের আস্তানায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে 1968 অর্থাৎ 1968 পিস ইয়াবা, যার আনুমানিক বাজার মূল্য 5,90,400 টাকা এবং সাথে 4 জন মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তাদের নিকট হতে ইয়াবা তৈরির বিভিন্ন ধরনের পাউডার সদৃশ কাঁচামাল ও যন্ত্রপাতি, 5টি মোবাইল ফোন এবং একটি ওজন পরিমাপক যন্ত্র জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের নাম: 1 নম্বর মোহাম্মদ আলমগীর ওরফে আন্ডে, বয়স 40, পিতা মৃত সবুর, সাং চাঙ্কেরপুল, থানা বংশাল। 2 নম্বর আসামি আলী আরমান, বয়স 36, পিতা কামরুদ্দিন, সাং বাবর রোড, থানা মোহাম্মদপুর ডিএমপি। 3 নম্বর শাহজাহান, বয়স 40, পিতা মোহাম্মদ কাশেম, থানা সাভার, জেলা ঢাকা। 4 নম্বর সোনিয়া, বয়স 30, পিতা মৃত শফিক, রিং রোড, থানা আদাবর ডিএমপি। এই বলে আমরা প্রাথমিকভাবে জানতে পারি। এবং এখানে উল্লেখ করার মতো বিষয় হচ্ছে, গ্রেপ্তারকৃত 1 নম্বর আসামি আলমগীর ওরফে আন্ডে, বয়স 40, তার বিরুদ্ধে ঢাকার রামপুরা, কামরাঙ্গীচর এবং মোহাম্মদপুর থানায় একটি করে মোট 3টি মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু রয়েছে বলে আমরা জানতে পারি। এবং গ্রেপ্তারকৃত ব্যক্তিরা প্রত্যেকেই পেশাদারভাবে মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরেই
এই ধরনের কাজ করে আসছে এবং এই ধরনের উপকরণ সংগ্রহ করে ইয়াবা নতুনভাবে তারা এই উদ্ভাবন করে বাংলাদেশে অর্থাৎ ঢাকা রাজধানীতে এখন ইয়াবার কারখানা তারা তৈরি করেছে এবং যেটা আমরা হাতে নাতেই গতকালকে রাত্রে আমরা অপারেশন করে তাদেরকে ধৃত করি এবং প্রয়োজনীয় যেগুলো সরঞ্জামাদি ছিল, কাঁচামাল ছিল, সবগুলোই আমরা জব্দ করি। কারওয়ান বাজারে র্যাবের ব্রিফিংয়ে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম আমরা। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। থাকুন একাত্তরের সাথে।